ভোটারদের কাছে টানতে যুবকদের প্রাধান্য দিচ্ছে জামায়াত। ৩০০ আসনের প্রায় ২/৩ তরুণ মুখ, তালিকায় আছেন ছাত্র শিবিরের সাবেক নেতারা। পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান। প্লট জালিয়াতির অভিযোগ, শেখ রেহানার মামলার রায় ১ ডিসেম্বর। কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু ৮ ডিসেম্বর। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত কমপক্ষে ১০। কুয়ালালামপুরের শপিং সেন্টারে অভিযানে বাংলাদেশি সহ আটক ১২৪। এবং ২০২৬ টি-২০ বিশ্বকাপে একই গ্রুপে ২-০ প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কার কলম্বোতে ১৫ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। চলে যাচ্ছি বিস্তারিত খবরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা চূড়ান্ত করছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দলটি এবার ব্যাপকভাবে অগ্রাধিকার দিচ্ছে তরুণ প্রার্থীকে। এর মধ্যে একটি বড় অংশ ছাত্র শিবিরের সাবেক নেতৃবৃন্দ। এছাড়া দণ্ডপ্রাপ্ত পরিবারের মধ্যে থেকেও প্রার্থী হয়েছেন অনেকে। তরুণ ভোটারদের নজর কাটতেই এই কৌশল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রায়হান আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজেদের সব প্রস্তুতি সেরে নিচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সবার আগে প্রাথমিক প্রার্থী তালিকা দেওয়ার পর চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রায় প্রস্তুত দলের। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দলটির ছাত্র সংগঠনের জয়ের ধারাবাহিকতায় এবার জাতীয় নির্বাচনেও ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে তারা। আগামী নির্বাচনে প্রার্থী দেওয়ার ক্ষেত্রে যুবকদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে জামায়াত ইসলামী। প্রাথমিকভাবে ঘোষিত ৩০০ আসনের মধ্যে প্রায় ২/৩ যুবক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দেশে মোট ভোটার ১২,৬১,৭০,৯০০ জন। এর মধ্যে ১৮ থেকে ৩৩ বছর বয়সী যুবকের সংখ্যা ৪ কোটির বেশি, যা মোট ভোটারদের প্রায় ১/৩। এর মধ্যে বড় সংখ্যক ভোটার এবার জীবনের প্রথম ভোট দেবেন। জামায়াত ইসলামী মনে করছে এই বিশাল সংখ্যক তরুণ ভোটারকে কাছে টানতে পারলে ভোটের মাঠে বড় চমক দেখাতে পারবে তারা। সেই হিসেবে প্রার্থিতা দেওয়ার ক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিয়েছেন বলে জানিয়েছেন দলটির নেতারা। প্রার্থীদের বিশ্লেষণ করে দেখা যায়, জামায়াতের ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের প্রায় ৮০ জনই যুবক। ৭০% বয়স ৫০ বছরের কম। এছাড়া প্রার্থীদের বেশিরভাগ একসময় ইসলামী ছাত্র শিবিরের নেতা ছিলেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে ১৬ জন ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। এছাড়া দণ্ডপ্রাপ্ত পরিবারের মধ্য থেকেও প্রার্থী হয়েছেন অনেকেই। এদের প্রত্যেকেই প্রায় যুবক। দলের শীর্ষ নেতারা বলছেন, প্রার্থী বাছাইয়ে দুটি বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। এর মধ্যে একটা জামায়াতের তৃণমূল পর্যায় থেকে পরামর্শ, দ্বিতীয় বিভিন্ন পেশাদার প্রতিষ্ঠান দিয়ে জরিপ করে। জরিপ অনুযায়ী যদি একজন লোক সংগঠনের কোনো বড় দায়িত্বে নাও থাকেন, কিন্তু জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা থাকে, তার নৈতিক মানটা ভালো থাকে, বা তিনি এই আসনে সব দিক থেকে গ্রহণযোগ্য, তার বিষয়ে দল সিদ্ধান্ত নিচ্ছে। বিশ্লেষকদের মতে দলগতভাবে সুশৃঙ্খল জামায়াত, তাদের কেন্দ্র ও সংগঠনে নেওয়া সিদ্ধান্তই চূড়ান্ত বলে ধরে নিতে হয় দলটির নেতাকর্মীদের। এর বাইরে বিক্ষোভ বা মনোমালিন্য প্রকাশ, ক্ষোভ দেখানো, সাংগঠনিক নীতি পরিপন্থী উল্লেখ করে কঠিন সিদ্ধান্তই নেওয়া হয় দলের পক্ষ থেকে। দলের মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব, হামলা, মামলা এসব খুব একটা সামনে আসে না। এ কারণেই তারা অনেকটা দ্রুত তাদের কার্যক্রম গুছিয়ে নিতে পেরেছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, ভোটারদের কাছে টানতে জামায়াতের নতুন কৌশল নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদ। রায়হান, আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ। রায়হান, প্রতিবেদনটিতে যেমন দেখছিলাম যে ভোটারদের কাছে টানার জন্য কিন্তু জামায়াতের একটা নতুন কৌশল, সেটা হচ্ছে যুবকদের অগ্রাধিকার দেয়া। আপনার কি মনে হয়, এটা কি জামায়াতের নতুন ভোট ব্যাংক তৈরি করতে পারবে, বা তরুণমুখী জামায়াতের নতুন বাজি? কি মনে হয় আপনার? জি, আসলে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জামাত ইসলামীর রাজনীতিতে একটি নতুন সূচনা হয়েছে। জামাতের স্বাধীনতার পর থেকে জামাতের প্রায়
আসলে তারা নতুন করে যে এর আগে তাদের ৭১-এর ইস্যু নিয়ে তাদের একটি বিতর্ক রয়েছে জামাত সম্পর্কে। তো ৫ আগস্টের পর আসলে সেটা অনেকটা হতে যাচ্ছে এবং তাদের সবাই বলছে যে জামাতের আসলে সবচেয়ে ইতিহাসের সেরা সময় তারা পার করছে। তো জামাত ইসলামের একটি ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তো এই বছর আসলে তারা যে নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে সেখানকার প্রায় ২/৩ হচ্ছে ছাত্র শিবির থেকে আছে এবং এদের প্রত্যেকেই ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। তো আসলে এই যাদেরকে যে যুবকদেরকে তারা প্রাধান্য দিয়েছে এরা আসলে নতুন ভোট তৈরি করতে পারবেন। এক্ষেত্রে জামাতের সংশ্লিষ্ট যারা রয়েছে এবং যারা ছাত্র শিবির সংশ্লিষ্ট রয়েছে তারাই বলছেন যে আসলে ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত তারা প্রায় অপ্রকাশ্যে এই সংগঠন করেছেন এবং তাদের দাবি যে তারা আসলে ফ্যাসিবাদের সময় বা শেখ হাসিনার সময় তারা অনেক নির্যাতনের শিকার হয়েছেন, তারা গুম খুন হত্যার শিকার হয়েছেন। তো এই ক্ষেত্রে তাদের আসলে এই যে ছাত্র নেতারা যারা ছিলেন তাদের একটা সাপোর্টার তৈরি হয়েছে এবং তাদের প্রতি মানুষের একটা সিম্প্যাথি কাজ করছে। শুধু ছাত্র শিবিরের সাথে সমর্থিত যারা তারা নয়, এর সাথে যারা আসলে সাধারণ শিক্ষার্থী তাদের কাছে তারা পরিচিতি পেয়েছেন। অন্যদিকে হলো আসলে এই যারা প্রার্থী হয়েছেন এখানকার অধিকাংশই হচ্ছে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এদের মধ্যে প্রায় আমরা ১৫ জনের একটি তালিকা পেয়েছি যারা বিভিন্ন সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি পদে ছিলেন। এছাড়াও ছাত্র শিবিরের কেন্দ্রের প্রায় ৪০টি পদ রয়েছে এবং এই অধিকাংশই যারা প্রার্থী হয়েছেন তারা কোনো না কোনোভাবে তারা পদে ছিলেন, যার ফলে হচ্ছে এদের দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, মেডিকেল কলেজ, ইনস্টিটিউশন সহ প্রত্যেকটি অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের একটি নির্দিষ্ট ভোটার রয়েছে এবং এই যারা ছাত্র শিবির কেন্দ্রীয় সভাপতি কিংবা ছাত্র শিবিরের সাথে যুক্ত ছিলেন তাদের প্রত্যেকের আবার ফ্যামিলি রয়েছেন। বিশেষ করে ছাত্র শিবির যারা করেন এদের প্রায় 80% ফ্যামিলি আবার জামাত করেন। তো সেক্ষেত্রে হচ্ছে তাদের যে রিলেটিভ রয়েছে তারাও তাদেরকে ভোটে কাছে টানতে পারবেন। তো আরেকটি বিষয় হচ্ছে এখন আমাদের মূল যে বিষয়টা সর্বশেষ ইলেকশন কমিশন জানিয়েছে যে প্রায় আমাদের যে মোট যে ভোটারের প্রায় ৩০% হচ্ছে যুবক, অর্থাৎ ৩ কোটি যুবক ভোটার রয়েছেন যারা এবছর ভোট দিবেন। তো এই যুবকদের কাছে আনতে আসলে ছাত্র শিবিরে যারা রয়েছেন তারাই হচ্ছে এই কৌশল অবলম্বন করছে। ওকে, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংগঠনের কিন্তু একটা জয়ের ধারা আমরা দেখেছি এবং নির্বাচনেও কিন্তু এই কারণে ইনক্লুসিভ প্রার্থী দিচ্ছে জামায়াত। কিন্তু আপনার কি মনে হয় যে এই যে জয়ের ধারা এটাকে জামায়াত ধরে রাখতে পারবে? জি, এখানে আসলে এই জয়ের ধারা তারা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে যেভাবে ধরে রেখেছে, জাতীয় নির্বাচনে সে প্রভাব কতটুকু পড়বে এটি নিয়ে আসলে নানান তর্ক বিতর্ক রয়েছে, আলোচনাও রয়েছে। ছাত্র শিবির তারা আশা করছেন যে তারা আসলে এখানে ছাত্র সংসদ বা বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে জয়ের ধারা পেয়েছেন জাতীয় নির্বাচনে ঠিক একইভাবে জয়ের ধারা পাবেন, এটা তাদের প্রত্যাশা। যেহেতু আমরা বলেছি যে প্রায় ৩ কোটি ভোটার রয়েছে এবং এই ভোটারদের তারা কাছে টানার জন্যই তারা যুবকদেরকে অগ্রাধিকার দিয়েছেন। একটি বিষয় হলো যে আসলে ৫ আগস্টের পর আমরা দেখলাম যে জেনজি নামে একটি টার্ম চলে এসেছে। বিশেষ করে শেখ হাসিনার সাবেক সরকারের যে পতন হয়েছে বা তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে জেনজিদের একটা অন্যতম ভূমিকা ছিল। অর্থাৎ এটা কোটা বিরোধী আন্দোলন যখন ছিল তখন শিক্ষার্থীরাই হচ্ছে আন্দোলনটা শুরু করেন, অর্থাৎ নবীন যারা তারাই শুরু করেন এবং তাদের একটি ক্ষোভ ছিল যে ১৫ বছর তারা আসলে ভালো করে তারা ভোট দিতে পারেনি বা ভোট নিয়ে তাদের অনেক বিতর্ক ছিল। তো সেক্ষেত্রে এইবার ছাত্র শিবির এই জেনজি যারা এদেরকে কাছে টানার জন্যই তারা বাংলাদেশের রাজনীতিতে সবাই আসলে মুরব্বী হয়ে গেছেন যারা, তাদেরকে তারা ওল্ড মনে করেন, তারা ট্রেডিশনাল মনে করেন। তো সেক্ষেত্রে শিবির করলেও তারা জামাতের যদি ট্রেডিশনাল কোনো নেতাকে তারা প্রার্থী দেন সেক্ষেত্রে হয়তো বা তারা ভাবছে যে না আমরা আসলে জেনজি যারা তাদেরকে কাছে টানতে পারবো না। তো সেক্ষেত্রে সেই হিসেবে তারা আসলে যুবকদেরকে প্রার্থী দিচ্ছে। আর ছাত্র সংসদ নির্বাচনেও আসলে যারা প্রার্থিতা করেছেন তাদের প্রত্যেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং এরাই হচ্ছে কিন্তু এদের যে জয়ের প্রভাব সেটা জাতীয় নির্বাচনে প্রভাব পড়বে। তবে যদিও রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন তাদের ভাষ্য হলো যে আসলে জাতীয় নির্বাচনের বিশ্ববিদ্যালয়তে একটা ছোট্ট একটা গণ্ডি, অন্যদিকে জাতীয় নির্বাচনটা আসলে প্রায় ১২ কোটি ভোটার রয়েছে। তো এদেরকে বিশ্ববিদ্যালয়ের ৩০,০০০, ২০,০০০, ৪০,০০০ ভোটার কাছে টানা আর জাতীয় নির্বাচনে প্রায় ৩ কোটি ৪ কোটি মানুষের কাছে টানা আসলে এক নয়। যদিও তাদের এই যে বিশ্ববিদ্যালয়ে যারা ভোটার রয়েছেন এরা আবার জাতীয় নির্বাচনে হয়তো ভোট দিতে পারেন। আবার বিএনপির দাবি হলো যে এটা হয়তো আবার টার্ন আউট হতে পারেন যে না এরা হিসাবে ছাত্র সংসদে বা বিশ্ববিদ্যালয়ে তারা হয়তো বা জামাতকে ভোট দিয়েছেন বাট জাতীয় নির্বাচন তারা ভোট নাও দিতে পারেন। তো সেক্ষেত্রে জামাতের তাদের যে একটা প্রত্যাশা, তাদের একটা কনফিডেন্স চলে এসেছে যে না আমরা এখানে ভোট পেয়েছি, আবার এদের আবার প্রত্যেকের পরিবার রয়েছে, এরা হয়তো জাতীয় নির্বাচনে আমাদের জন্য কাজ করবেন। তো তারা আসলে সেই যুক্তিটা ধরে বা সেই আত্মবিশ্বাস ধরে রেখে তারা প্রত্যাশা করছেন যে জাতীয় নির্বাচনে আসলে ছাত্র সংসদের প্রতিনিধিরা তারা ভালো করবেন। ইতিমধ্যে আপনি দেখেছেন যে সাদিক কাইম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে যারা নির্বাচিত হয়েছেন ভিপি, রাকসু ভিপি, চাকসু ভিপি, জাকসু ভিপি, এরা আবার ভোটের মাঠে জামাতের জন্য প্রচারণা চালাচ্ছেন। তো সেক্ষেত্রে ওই বিষয়গুলো নিয়ে আসলে জামাতের প্রত্যাশা আর কি। একদমই তাই। এবং আপনি যেমনটি বলছিলেন যে ঘোষিত প্রার্থীদের একটা বড় অংশই কিন্তু আগে ছাত্র শিবিরের নেতৃত্বে ছিল। তাহলে এই যে দলীয় আদর্শ এবং সাংগঠনিক সংস্কৃতিটা কিভাবে ধারাবাহিকতা বজায় রাখবে? এবং আরেকটু জানতে চাইবো পাশাপাশি যে ভোটারদের মধ্যে এটা গ্রহণযোগ্যতা কি ধরনের প্রভাব ফেলতে পারে?
জি, ভোটারদের বলতে এটা আসলে ছাত্র শিবির আর জামাত ইসলামীদের একটা রিলিজিয়াস অর্গানাইজেশন, এটা আমরা যতটুকু জানি। তো এই রিলিজিয়াসটা আসলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ যে আবার তারা আবার অনেকে ধর্মভিত্তিক দল তারা পছন্দ করেন না, যারা একটু সেকুলার বা একটু কট্টর সেকুলার পন্থী যারা, বা আবার ডানপন্থী বামপন্থী, এখন অনেকগুলো বিষয় রয়েছে। অনেক শিক্ষার্থী আসলে অনেক জেনজি রয়েছে যারা শেখ হাসিনার পতনে তারা অনেক বড় ভূমিকা রেখেছেন, কিন্তু যারা হয়তো বা তারা ধর্মভিত্তিক দল পছন্দ করেন না। তো সেক্ষেত্রে ছাত্র শিবিরের আসলে তারা তো একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ, তাদের অর্গানাইজেশনটা খুবই শক্তিশালী, তারা সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে তারা কিন্তু অতটা শক্তিশালী না। তো বাট ছাত্র শিবিরের যারা সভাপতি ছিলেন তারা যে আপনি যে সংস্কৃতির প্রভাবের কথা বলেছেন, তাদের দলীয় যে তাদের যে শৃঙ্খলা রয়েছে, তারা সেটা ভোটের মাঠে প্রভাব লাগাতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে তাদের ওই যে আমি যেটা বললাম যে তাদের রিলিজিয়াস তাদের যে অডিয়েন্স গুলো রয়েছে যারা ছাত্র শিবির এবং জামাতকে পছন্দ করেন, তারা তাদের মধ্যে প্রভাব ফেলতে পারবেন। আর ছাত্র শিবিরের সভাপতি যারা ছিলেন তাদের সবাই আসলে আমরা যেমন আমরা বলি ছাত্র শিবিরের যে বর্তমান প্রচার সম্পাদক সিকবাতুল্লাহ সিকবা, তাদেরকে তরুণ তুর্কি বলা হয়, আবার জাহিদুল ইসলাম সেই স্পষ্টভাষী মৃদু, আবার সাদিক কায়েম, আবার এস এম ফরহাদ ঢাকা ইউনিভার্সিটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি। তো এদের নির্দিষ্ট একটা অডিয়েন্স রয়েছে, তাদের যে এই যে সাংগঠনিক তাদের যে একটা কার্যকারিতা, সেটা তারা আসলে যে তাদের যে সংগঠনের একটা সংস্কৃতি, সেটা তারা ভোটের মাঠেও তারা প্রভাব ফেলবেন। তো বলা যায় যে তাদের সাংগঠনিক কালচারটা আসলে ভোটের মাঠেও মানুষের রাজনীতি একটা গ্রহণ করতে পারে, তবে নির্দিষ্ট তাদের একটা অডিয়েন্স রয়েছে। তো ম্যাস পিপলের কাছে আসলে তারা পৌঁছানোর চেষ্টা করছেন, আমরা তেমনটি কথা বলছিলাম, তারা ভোটের মাঠে যাচ্ছেন, সবার কাছে যাচ্ছেন। ইভেন সাদিক কাইম, ফরহাদ এবং রাকসু বিপি হয়তো বা নির্বাচনে প্রার্থী হতে পারেন, যদিও জামাত এখন সেটি ঘোষণা করেনি। তো সেক্ষেত্রে দলীয় যে সংস্কৃতি, দলীয় যে আবহাওয়া, সেটা ভোটারদের মাঝে একটা প্রভাব ফেলবে। একদমই তাই। এবং যেমনটা দেখলাম আমরা প্রতিবেদনে যে জামায়াতের 300 আসনে, ঘোষিত 300 আসনের মধ্যে 2/3 প্রার্থী কিন্তু যুবক। আপনার কাছে জানতে চাইবো, এই যে নতুন নেতৃত্ব, এটা কি দেশ শাসনের ভার বহন করার জন্য যোগ্য প্রার্থী কিনা? এবং আরেকটু এখানে যোগ করতে চাই যে দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামায়াত আসলে কি কি বিষয়গুলো প্রাধান্য দিচ্ছে? জি, দলের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে জামাত কি প্রাধান্য দিচ্ছে এই বিষয়টা একটু আগে বলি। যেহেতু আমি প্রথমেই বলেছি যে 3% প্রায় 3 কোটি তরুণ ভোটার রয়েছে, সেক্ষেত্রে তারা যুবকদের প্রাধান্য দিচ্ছে, এটা হচ্ছে প্রথম কথা গেল। দ্বিতীয়ত হচ্ছে জামাত এবার হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ইনক্লুসিভ প্যানেল দিয়েছে, সাধারণত আমি যেটা বলছি তারা ধর্মভিত্তিক দল, সেক্ষেত্রে তারা নারী ইস্যু বা হচ্ছে অমুসলিম তাদেরকে আসলে প্রাধান্য, মানে এই ইতিপূর্বে তাদের যে নির্বাচনের পরিসংখ্যান যদি আমরা ফলো করি, তাদের কখনো অমুসলিম প্রার্থী ছিল না, নারী প্রার্থী ছিল না। সেক্ষেত্রে এই বছর হচ্ছে তারা নতুন করে তারা আসলে এটা ইনক্লুসিভ প্যানেল করতেছে। তো তাদের এই যে যুবকদের কাছে টানছে বা তারা ইনক্লুসিভ প্যানেল করছে, এটা তাদের অন্যতম একটা কৌশল। আমরা ঢাকা ইউনিভার্সিটি ছাত্র সংসদের যে ইলেকশন হলো, সেটা যদি সেখানে দেখি যে তারা একজন আদিবাসী প্রার্থী দিয়েছেন এবং অমুসলিম প্রার্থী তারা দিতে গিয়ে আসলে কিছু একটা বিষয়ের কারণে দিতে পারেনি। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা একটা অমুসলিম প্রার্থী দিয়েছেন। তো সেক্ষেত্রে হচ্ছে যে এটা তাদের একটা কৌশল, কারণ তাদের রাজনীতিটা হচ্ছে তারা ম্যাস পিপলের মাধ্যমে তারা ছড়াইতে চান, একটা ধর্মীয় গণ্ডি থেকে বাহিরে গণমানুষের একটা দল হতে চায়। তো সেক্ষেত্রে তাদেরকে হিন্দু, মুসলিম, উপজাতি, নারী, বৌদ্ধ সবারকে সাথে নিয়ে তারা চলতে হবে। তো সেই হিসেবেই তারা আসলে এদেরকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন। আরেকটি বিষয় আপনি যেমনটা বললেন যে আসলে জামাতের যাদেরকে প্রার্থী দিয়েছে তারা আসলে কতটুকু যোগ্য হবে, এরা আসলে এদের অধিকাংশ প্রায় 60% হচ্ছে এবার প্রথম প্রার্থী হচ্ছেন, অর্থাৎ এর আগে ইতিপূর্বে কোনো নির্বাচনে কিন্তু তারা প্রার্থিতা প্রতিদ্বন্দ্বিতা করেনি। সেক্ষেত্রে হিসেবে তারা নতুন করে এবার হচ্ছে দেশ চালাবেন। তো যেহেতু তারা ছাত্র শিবিরে ছিলেন, তারা ভাবেন যে আমরা আসলে সাংগঠনিকভাবে তারা দক্ষ। আবার রাজনৈতিক নেতারা বলছেন যে তারা ছাত্র শিবিরের সাংগঠনিকভাবে দক্ষ হলেও তারা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব রাখতে পারে সেটা আসলে আলোচনার বিষয়। বাট জেনজিরা এদেরকে পছন্দ করেন বিধায়, যেহেতু আমাদের দেখছি যে কোটা আন্দোলনের পর সরকারের 2জন ছাত্র প্রতিনিধি রয়েছেন, তো তাদের দক্ষতারও কিছুটা প্রভাব রয়েছে যে তারা কতটুকু দক্ষভাবে মন্ত্রী পরিষদ তারা চালাচ্ছেন। সেক্ষেত্রে ছাত্র শিবিরের যারা বা জামাত ইসলামী যারা, এরাও হচ্ছে প্রায় ছাত্রই, এরা আসলে কতটুকু প্রভাব রাখবেন সেটা বিশেষজ্ঞরা ভালো বলতে পারবে। একদমই তাই। রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদের সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী দিনের দেশের রাষ্ট্রপতি আর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, বিএনপির 31 দফায় আগামী 100 বছরের মুক্তির সনদ। মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে মাওলানা ভাসানী মিলনায়তনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কোনো বিকল্প নেই দাবি করে বুলু বলেন, বেগম খালেদা জিয়া আজ অসুস্থ, কিন্তু দেশ ও দেশের মানুষের জন্য তার বেঁচে থাকা প্রয়োজন।
অনেকে ইসলামের নাম ভাঙিয়ে রাজনীতি করছেন উল্লেখ করে তিনি বলেন, জামায়াত যদি আন্দোলনে জোট না দিত, আওয়ামী লীগ 50 বছরেও ক্ষমতায় আসতে পারত না। তারা জাতির সঙ্গে বেইমানি করে শেখ হাসিনাকে ক্ষমতায় এনেছিল। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। গণঅভ্যুত্থানের রাস্তাটি কে বানিয়েছে? বিএনপি 17 বছরে। তারপর অন্যরা এসেছেন আমাদের সাথে, এই যে শামসুল আলম, এরাও 5 বছর ধরে আমাদের সাথে ছিলেন আন্দোলন সংগ্রামে। তাই আমরা আজকে বলতে চাই, এদের সাথে আলাপ আলোচনা করে 50টি রাজনৈতিক দলের সাথে 2-3 বছর আলাপ আলোচনা করে তারেক রহমান আমরা 31 দফা প্রণয়ন করেছি। এই 31 দফা বাংলাদেশের আগামী 100 বছরের মুক্তির সনদ। এর বাইরে গিয়ে কোনো নতুন কোনো সংস্কার রূপরেখা কেউ দিতে পারবে না। আর সংস্কার একটি চলমান রূপরেখা, পৃথিবীর সৃষ্টি থেকে কেমন পর্যন্ত সংস্কার চলতে থাকবে, এটা কোনো শেষ নেই। আমি যে কথাটি বলতে চাই, আমাদের সৌভাগ্য হয়েছে এখানে সালাম আছে। যেদিন বেগম খালেদা জিয়া রাজনীতিতে অংশ আসেন, ঘর থেকে বের হয়ে আমি, সালাম, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আমাদের কয়েকজনের সৌভাগ্য হয়েছে সেই ক্যান্টনমেন্টের বাসা থেকে ওনাকে নিয়ে এসে রাজপথে নিয়ে আসা। সারা বাংলাদেশ ওনার সাথে আমরা ঘুরেছি এবং ওনার সাথে সারা বাংলাদেশ ঘুরে উনি বাংলাদেশের বিএনপিকে, মৃত একটা বিএনপিকে সজীব করেছেন, জিয়াউর রহমান এক রাজনৈতিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেন, পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে নির্বাচন সুষ্ঠু হবে না, তাই পর্যবেক্ষক সংস্থাগুলোর রিপোর্ট হতে হবে স্বচ্ছ। মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি। সিইসি বলেন, পর্যবেক্ষক সংস্থাগুলোকে সহযোগী হিসেবে পেতে চায় ইসি। পর্যবেক্ষকদের সতর্ক করে তিনি বলেন, পর্যবেক্ষক সংস্থার দায়িত্ব হবে ভোটের অনিয়ম তুলে ধরা, রাজনীতিতে জড়িয়ে পড়া না। আমরা আপনাদেরকে সহযোগী হিসাবে পেতে চাই। আমরা জাতিকে ওয়াদা দিয়েছি একটা সুষ্ঠু, সুন্দর এবং বিশ্বাসযোগ্য একটা নির্বাচন আমরা উপহার দিতে চাই জাতিকে। সত্যিকার অর্থে বলতে কি, এই ইলেকশনটা আমাদের তো নিজস্ব সুপারভাইজারি মেকানিজম থাকবে, অফিসিয়াল মেকানিজম থাকবে। আমাদের ইলেকশন কমিশনের রিটার্নিং অফিসার, পুলিং অফিসার, প্রিসাইডিং অফিসার, আমাদের ইলেকট্রাল ম্যাজিস্ট্রেসি ইত্যাদি ইত্যাদি থাকবে। কিন্তু আপনাদের চোখ দিয়েও আমরা এই ইলেকশনটাকেও দেখতে চাই। কারণ আপনাদের চোখ যদি দুষ্ট হয়, প্রপার না হয়, আমাদের ইলেকশনের দেখাটাও কিন্তু সঠিক হবে না। আপনাদের তো দায়িত্ব সম্বন্ধে আপনারা সচেতন আছেন, যারা নতুন তাদের জন্য হয়তো বলছি, কোনোভাবেই যাতে আপনারা তো নিজেরা পর্যবেক্ষণ করবেন না, আপনারা তো লোক নিয়োগ দেবেন। এবার আমরা বয়স কমে 21 করেছি, এদের মধ্যে অনেকে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন নয়। সুতরাং দয়া করে আপনাদের প্রাথমিক দায়িত্ব হবে এদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়া, ট্রেনিং দেওয়া, যে নির্বাচন সম্পর্কে, বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সম্পর্কে একটা ওরিয়েন্টেশন টাইপের ট্রেনিং আপনারা দয়া করে। গণভোট অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে অংশ নেওয়া একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বৈঠকের বিষয়ে বিকেল 4টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর আগে গত 20 নভেম্বর বৈঠকে গণভোট আইন অনুমোদন করে উপদেষ্টা পরিষদ জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ করা সংস্কার প্রস্তাবগুলোর বিষয়ে জনগণের মতামত নিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই গণভোট আয়োজনে আইন প্রণয়ন করতে হবে। ওই সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়, কয়েক কার্য দিবসের মধ্যেই গণভোট অধ্যাদেশ আকারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ 17 জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী 1 ডিসেম্বর। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার 4র্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এই তারিখ ঘোষণা করেন।
দুর্নীতি দমন কমিশনের আইনজীবী তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। দুদকের আইনজীবীরা বলেন, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সহ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তি তর্ক উপস্থাপন হয়। মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন। আদালত সূত্রে জানা যায়, মামলাটি তদন্ত শেষে গেল 10 মার্চ মোট 17 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। 31 জুলাই ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলম 3 মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য শেষ হয়েছে। এই মামলার সাক্ষ্য গ্রহণ আগামী 8 ডিসেম্বর থেকে শুরু হবে বলে জানিয়েছেন আদালত। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে এই বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সূচনা বক্তব্য উপস্থাপন করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। সূচনা বক্তব্যে এই মামলা কুষ্টিয়ার 6 জনকে হত্যায় নির্দেশদাতা হিসেবে তাদের জড়িত থাকার পটভূমি তুলে ধরা হয়। এই মামলায় মোট সাক্ষী 38 জন। চলতি বছরের 2রা নভেম্বর হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল 2। হানিফ ছাড়া বাকি 3 আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। এখন থেকে মেট্রো রেলের র্যাপিড পাস ও এমআরটি পাস রিচার্জ করতে মেট্রো স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেট সহ সব ধরনের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে রিচার্জ করা যাবে। ফলে কার্ডধারীরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এই দুটি পাসেই টাকা রিচার্জ করতে পারবেন। মঙ্গলবার সকালে মেট্রো রেলের আগারগাঁও স্টেশনে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন। অনুষ্ঠানে বক্তারা জানান, নতুন অনলাইন রিচার্জ চালুর ফলে যাত্রীরা ব্যাংক কার্ড ও বিকাশ, নগদ, রকেট ব্যবহার করে ঘরে বসেই রিচার্জ করতে পারবেন। তারা জানান, র্যাপিড পাসের মোবাইল অ্যাপ প্রায় প্রস্তুত এবং শিগগিরই এনএফসি ভিত্তিক রিচার্জও চালু হবে। বর্তমানে 16 লাখ স্মার্ট কার্ড এবং দৈনিক যাত্রীদের 65% স্মার্ট কার্ড ব্যবহারকারী এই কার্ড ব্যবহার করছেন। বক্তারা জানান, কার্ডে সর্বনিম্ন 100 এবং সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে। যাত্রা সেবা বাড়াতেই এমন উদ্যোগ বলে জানান তারা। আমরা এই টপ আপের যেটা ব্যবস্থা করে দিলাম, যেটা আপনাদেরকে আর আমরা যারা এখানে ট্রাভেল করি তাদেরকে স্টেশনে এসে লাইন ধরে দাঁড়াতে হবে না, বাসায় বসে করে ফেলতে পারবেন। এবং নেক্সট মান্থে আমরা ট্রাই করব একটা নতুন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার, যেটাতে সোজা কথা হচ্ছে আমাদের এই স্মার্টফোনের ভিতর থেকে এটা করে ফেলা সম্ভব। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, শুধু এখানে তো আমরা থেমে নেই এবং আমরা থেমে থাকবো না। আমরা যখন এই এমআরটি লাইন থেকে বের হয়ে আমাদেরকে যদি বাসে উঠতে হয়, তখন যেন এই কার্ডটা দিয়েই আমরা বাসে উঠতে পারি, এটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। যেমন হাতিরঝিল চক্র, তারপর আমাদের বিআরটিসি, তারপরে ওয়াটার বোর্ড, এগুলোকে আমরা অলরেডি এটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কি, আমরা এমআরটি থেকে নেমে তারপরে যদি আমরা এখন বাসে উঠতে চাই, তাহলে এই একই কার্ড দিয়ে আমরা বাসে উঠে যাই। এবং নেক্সট স্টেপ আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে, যারা আমরা ড্রাইভ করি তারা যেন আপনার বিভিন্ন টোলিং ফ্যাসিলিটিতে যে লম্বা লাইনের ভিতরে দাঁড়াতে না হয়, সেটা হচ্ছে ই টোলিং এর ব্যবস্থা। এবং এই ই টোলিং এর ব্যবস্থার ভিতরেও এমআরটি কার্ডটা থাকবে, ওয়ান অফ দ্য কার্ড, যেটা এই কার্ড দিয়ে আমরা চলে যেতে পারবো। সোজা কথা হচ্ছে, আমরা যেটা ট্রাই করে যাচ্ছি, আমাদের হয়তো বেশি দিন সময় নেই, আমরা শুরু করে যেতে পারছি, সেটা হচ্ছে একটা সিমলেস ট্রানজিশন। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রতিবেশী পাকিস্তানের বিমান হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের তালেবান সরকার। মঙ্গলবার তালেবানের সরকারি মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেন।
তিনি এক্সে পোস্ট করে জানান, পাকিস্তানের আগ্রাসী বাহিনী একজন স্থানীয় বেসামরিক বাসিন্দার বাড়িতে বোমা হামলা চালিয়েছে। এর ফলে খোস্ত প্রদেশে 5 ছেলে ও 4 মেয়ে সহ মোট 9 শিশু ও 1 নারী শহীদ হয়েছেন। তিনি আরো বলেন, কুনার ও পাক তিকা সীমান্ত অঞ্চলে পরিচালিত বিমান হামলায় আরও 4 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। 2021 সালে তালেবান ক্ষমতা নেয়ার পর থেকেই দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে, যা তালেবান সরকার অস্বীকার করে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি শপিং সেন্টারে অভিযান পরিচালনা করে বাংলাদেশি সহ 124 প্রবাসীকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। সোমবার দুপুর 12টা থেকে 1:45 মিনিট পর্যন্ত এই অভিযান চালানো হয়। বিশেষ অভিযানে সহযোগিতা করে মালয়েশিয়া কোম্পানি কমিশন, কুয়ালালামপুর ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় এবং কুয়ালালামপুর সিটি হল। যৌথ অভিযানে বহু বিদেশি দৌড়ে পালানোর চেষ্টা করেন। কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে মোট 205 জনকে তল্লাশি করা হয়। এর মধ্যে 20 থেকে 59 বছর বয়সী পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, ভারত ও ইন্দোনেশিয়া, থাইল্যান্ডের 124 জন অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। তবে এর মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। অভিযানে ডিবিকেএল 6টি কম্পাউন্ড এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও বিদেশি শ্রমিক রাখার দায়ে একটি দোকান বন্ধের নোটিশ দেয়। আটক বিদেশিদের জিজ্ঞাসাবাদের জন্য জালান দুটা অবস্থিত কুয়ালালামপুর ইমিগ্রেশন অফিসে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। খুব একটা দেরি নেই টি-20 বিশ্বকাপের। সেই আসরে একই গ্রুপে পড়েছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুই দলের ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে ফেব্রুয়ারির 15 তারিখ। এখনো বিশ্বকাপের সূচি ঘোষণা না করা হলেও এই ভারত পাকিস্তানের ম্যাচ নিয়ে খবরটি জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। সবশেষ এশিয়া কাপেও দুই দল একই গ্রুপে ছিল। ফাইনালেও মুখোমুখি হয় দুই দল। এশিয়া কাপের সেসব ঘটনার পর প্রথমবার একে অপরের মুখোমুখি হবে দুই দল। ক্রিকইনফো জানিয়েছে, ভারত পাকিস্তানের গ্রুপে অন্য 3 দল যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। মুম্বাইয়ের মাঠে 7 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলবে ভারত। দেশের মাটিতে বাকি 2 ম্যাচ দিল্লিতে ও আহমেদাবাদে। 12 ফেব্রুয়ারি নামিবিয়া ও 18 তারিখ প্রতিপক্ষ নেদারল্যান্ডস। মাঝে 15 ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত। শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করছে এই আসর। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভোটারদের কাছে টানতে যুবকদের প্রাধান্য দিচ্ছে জামায়াত। 300 আসনের প্রায় 2/3 তরুণ মুখ। তালিকায় আছেন ছাত্র শিবিরের সাবেক নেতারা। পর্যবেক্ষকদের চোখ দুষ্ট হলে সুষ্ঠু হবে না নির্বাচন, মন্তব্য সিইসির। নির্বাচনে পর্যবেক্ষক সংস্থাগুলোকে রাজনীতিতে জড়িয়ে না পড়ার আহ্বান। প্লট জালিয়াতির অভিযোগ, শেখ রেহানার মামলার রায় 1 ডিসেম্বর। কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় হানিফ সহ 4 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু 8 ডিসেম্বর। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত কমপক্ষে 10। কুয়ালালামপুরে শপিং সেন্টারে অভিযানে বাংলাদেশি সহ আটক 124। এবং 2026 টি-20 বিশ্বকাপে একই গ্রুপে 2 চির প্রতিদ্বন্দ্বী দল শ্রীলঙ্কার কলম্বোতে 15 ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত পাকিস্তান। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।